হ্যালো স্টুডেন্ট, আমাদের চ্যানেলে এসডিএম হিস্ট্রিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেশ কিছু ভিডিও তোমাদের সামনে আপলোড করে দিয়েছি এবং আজ আমি তোমাদের শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাসের জন্য যে স্পেশাল যেগুলো পড়বে এইরকম মনে করে আমি ভিডিওতে এনেছি। অতি অবশ্যই তোমরা দেখো এবং তোমরা নিজেরাই অতি অবশ্যই বিচার করে শেষে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে। দেখো আজকে আমি খুব ছাঁকা মানে যেগুলো তোমাদের পড়বে এইরকম আমি মোটামুটি 60টি প্রশ্ন শুধুমাত্র ইউরোপের হিস্ট্রি থেকে নিয়ে হাজির হয়েছি এবং আরেকটা ভিডিও আমি তোমাদের অতি অবশ্যই দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। সেখানে শুধুমাত্র ইন্ডিয়ান অংশটা থাকবে। তো দেখো খুব ভালো লাগবে মনে হয়। তো আজকের প্রথম প্রশ্ন 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর গড়ে উঠেছিল সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসককে কী বলে? এ মহাসচিব, বি মহানায়ক, সি সেক্রেটারি, ডি প্রেসিডেন্ট। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহাসচিব। তো ভিডিওর প্রথমে আরেকটা জিনিস আমি তোমাদের অতি অবশ্যই বলে দিই, তোমরা আমার ভিডিওগুলো যখন দেখবে অতি অবশ্যই একটু রোটেট করে দেখো, কারণ আমার ভিডিওর যে প্রশ্নের অংশ সেগুলো একটু বড় বড়, তো সেই জন্য অতি অবশ্যই তোমরা রোটেট করে ক্যামেরাটা রোটেট করে দেখবে অতি অবশ্যই, বা ঘুরিয়ে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত ইংল্যান্ডের হেগ শহরে। এর মোট বিচারপতির সংখ্যা কতজন? এ 12 জন, বি 16 জন, সি 15 জন, ডি 22 জন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 15 জন। সম্মিলিত জাতিপুঞ্জের যে আন্তর্জাতিক বিচারালয় সেটি অবস্থিত অতি অবশ্যই হল্যান্ডের হেগ শহরে, এইটাও মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, আর বিচারপতি হচ্ছে মোট 15 জন, তার মধ্যে অতি অবশ্যই একজন হচ্ছে প্রধান বিচারপতি থাকেন এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে 14 জন থাকেন। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলির সংখ্যা হলো 5টি। সেই 5টি দেশ হলো ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন। এদের কোন ক্ষমতা রয়েছে? এ প্রশাসনিক ক্ষমতা, বি রাজনৈতিক ক্ষমতা, সি অর্থনৈতিক ক্ষমতা, ডি ভেটো ক্ষমতা। এর সঠিক উত্তর হবে অপশন ডি ভেটো ক্ষমতা। ধরো আন্তর্জাতিক মানের কোনো যদি ঘটনা ঘটে, সেই ঘটনার ক্ষেত্রে ভোটদানের যে নিয়ম, সে ভোটদান এই দিতে পারে স্থায়ী 5টি রাষ্ট্র, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এশিয়ার একমাত্র দেশ যেটা হচ্ছে চীন দেশ। তো বলে রাখি, একটা ঘটনা ঘটেছিল 1947 খ্রিস্টাব্দে। 1947-এ ভারত স্বাধীনতা লাভ করে এবং 1949-এ চীন অতি অবশ্যই স্বাধীনতা লাভ করেছিল। তো 1949-এ কিন্তু জাতিপুঞ্জের স্থায়ী সদস্য হিসাবে প্রথম মনোনীত করা হয়েছিল এশিয়ার দেশ হিসাবে ভারতকে। কিন্তু আমাদের ভারতের কোনো রাজনৈতিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, ভারতের তখনকার দিনের অর্থাৎ জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি স্থায়ী সদস্য হওয়ার পদটাকে ভারতে অংশগ্রহণ করাননি, যার ফলে চীন দেশ এশিয়ার একমাত্র স্থায়ী সদস্য হচ্ছে এখন পর্যন্ত চীন আছে। তবে ভারত যাতে স্থায়ী সদস্য হয় সেই জন্য এখন মোটামুটি একটা আন্দোলন চলছে। কেমন? পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মোট সনদে মোট কতগুলি ধারা আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ 110টি ধারা, বি 111টি ধারা, সি 113টি ধারা, ডি 115টি ধারা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 111টি ধারা আছে সম্মিলিত জাতিপুঞ্জের ধারার সংখ্যা। পরের প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল একত্রিত হয়ে আটলান্টিক সনদে অংশগ্রহণ করেছিলেন। এটি হয়েছিল 1941 খ্রিস্টাব্দে কতই আগস্ট? অপশান এ 8ই আগস্ট, অপশান বি 12ই আগস্ট, অপশান সি 14ই আগস্ট, অপশান ডি 21শে আগস্ট। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 14ই আগস্ট। তাহলে অতি অবশ্যই মনে রাখবে আটলান্টিক সনদের তারিখটা মনে রাখবে যে 1941 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। আর কারা অংশগ্রহণ করেছিলেন তাতে? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট আর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। হয়েছে, এই চার্চিল ভারতকে কিন্তু স্বাধীনতা দিতে চাননি, সেই হিসেবে ভারতকে স্বাধীনতা দিয়েছিলেন ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট, এখানে আমি ভারতের অংশ যদিও বলা উচিত নয়, তবুও মনে পড়ে গেল, সেই জন্যই তোমাদেরকে অতি অবশ্যই জানিয়ে দিচ্ছি ক্লিমেন্ট এটলি।
এই ইটালি আমাদের ভারতকে স্বাধীনতা দিয়েছিল 1947-এ, কিন্তু উইনস্টন চার্চিল থাকলে ভারত স্বাধীনতা পেতে আরও দেরি হয়ে যেত। কেমন? পরের প্রশ্ন 6 নম্বর, হেরেনবর্গ তত্ত্বের কাহিনী কোন দেশে প্রচলিত হয়েছিল? এ রাশিয়াতে, বি জার্মানিতে, সি ইংল্যান্ডে, ডি ফ্রান্সে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জার্মানিতে। হেরেনবর্গ তত্ত্ব জিনিসটা কি না, হেরেনবর্গ তত্ত্ব অনুসারে বলা হয়েছিল যে জার্মান জাতি হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ জাতি এবং প্রত্যেকটা জাতির উপর কর্তৃত্ব করার ক্ষমতা হচ্ছে জার্মানির রয়েছে। এই তত্ত্বটা হচ্ছে হেরেনবর্গ তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে যে বোমাটি ফেলা হয়েছিল তার নাম হলো এ লিটল বয়, বি ফ্যাটম্যান, সি স্ট্রংম্যান, ডি বিগম্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানটা থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই থাকবে, আমি ব্যাখ্যাটা কিছুটা বলে দিচ্ছি। তাহলে এর উত্তরটা হচ্ছে অপশান এ লিটল বয়। তো হিরোশিমা আর নাগাসাকি দুটো শহর হচ্ছে জাপানের, হিরোশিমা আর একটা হচ্ছে নাগাসাকি। তোমরা সবাই জানো এই নাগাসাকি এবং হিরোশিমাতে যে বোমাগুলো ফেলা হয়েছিল 6 আগস্ট হিরোশিমাতে আর 9 আগস্ট নাগাসাকিতে বোমা ফেলা হয়েছিল। তো হিরোশিমাতে যে বমটি ফেলা হয়েছিল সেইটি হচ্ছে লিটল বয়, আর নাগাসাকিতে যে বমটি ফেলা হয়েছিল তার নাম হচ্ছে ফ্যাটম্যান। কেমন? এটা মনে রাখবে। আর এই যুদ্ধের মূল কারণটা কি সেটা হচ্ছে 1941 খ্রিস্টাব্দে 1941 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে কি না, অতি অবশ্যই জাপান এবং চীনের ঠিক উত্তর দিকটাতে অবস্থিত, উত্তর পূর্ব দিকে। সেটা হচ্ছে পার্ল হারবার বলে একটা, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে পার্ল হারবার বলে একটা জায়গা আছে। সেই পার্ল হারবারেতে জাপান কি করেছিল, হ্যাঁ, ওখানে ছিল আমেরিকার বাণিজ্য ঘাঁটি, সেখানেতে জাপান বোমা ফেলে দেয় 1941 খ্রিস্টাব্দে। আর তারই প্রত্যুত্তর হচ্ছে জাপানের উপরে অতি অবশ্যই আমেরিকা হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে তাকে একবারে ধরাশায়ী করে দিয়েছিল। পরে প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, সোভিয়েত রাষ্ট্রপতি স্ট্যালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ইয়াল্টা সম্মেলনে মিলিত হয়েছিল। এই সম্মেলন কবে হয়েছিল? 1944 খ্রিস্টাব্দে, এ বি 1945 খ্রিস্টাব্দে, সি 1946 খ্রিস্টাব্দে, ডি 1943 খ্রিস্টাব্দে। তো এই সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1945 খ্রিস্টাব্দে, হ্যাঁ, যেটি হয়েছিল ইয়াল্টা সম্মেলন। তাহলে তারিখটা মনে রাখবে, 1945 খ্রিস্টাব্দে হয়েছিল ইয়াল্টা সম্মেলন। আর ইয়াল্টা সম্মেলনে যারা অংশগ্রহণ করেছিল মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, হ্যাঁ, সোভিয়েত রাষ্ট্রপতি স্ট্যালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। তো এই তথ্যগুলো অতি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে চিত্ত শান্ত রেখে। অতি অবশ্যই যেহেতু পিজির পরীক্ষা সেই জন্য এখানেতে কোশ্চেনটা একটু টাফ হলেও হতে পারে, আমি মনে করি একটু টাফ হবে, কারণ নবম দশমীর থেকে একাদশ ও দ্বাদশের কোশ্চেনগুলো অবশ্যই একটু টাফ এবং ডিপলি তোমাদেরকে জানতে হবে। কেমন? পরে প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে মিত্রশক্তি জার্মানিকে পরাজিত করার পর ইউরোপের বিজয় দিবস পালন করেছিল কবে? এর অপশান এ 8ই মে, বি 9ই মে, সি 11ই মে, ডি 7ই মে। তো এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশান এ 8ই মে। তাহলে ইউরোপে ভিক্টরি ডে, ভি ডে, অনেক সময় দিয়ে দিতে পারে যে ভি ডে হয়েছে, ভি কোথার হচ্ছে ভিক্টরি ডে। এই ভিক্টরি ডের ঘটনাটা কবে হয়েছিল? 1945 খ্রিস্টাব্দে মিত্রশক্তি জার্মানিকে পরাজিত করার পর। জার্মানিতে দেখা যায় কি না, এই মে মাসের প্রথম দিকে হিটলার অতি অবশ্যই যুদ্ধে যখনই দেখলো যে অবশ্যই তার পরাজয় অবশ্যম্ভাবী, এবং তিনি, তার স্ত্রী এবং তার সামরিক প্রধান ও তিনি একটা নীতিতে বিশ্বাসী ছিলেন, সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে তিনি বিশ্বাসী ছিলেন। তো সেই হিসেবে তিনি অতি অবশ্যই জার্মানি থেকে পলায়ন করেন এবং যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটতে বাধ্য হয়। পরে প্রশ্ন, 1941 খ্রিস্টাব্দে ল্যান্ড লিজ আইন অনুসারে কোন দেশকে গণতন্ত্রের রাস্তাকার বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এ রাশিয়াকে, বি জার্মানিকে, সি ইংল্যান্ডকে, ডি আমেরিকাকে। এর সঠিক উত্তর হচ্ছে ডি আমেরিকাকে। এই ল্যান্ড লিজ আইন এইটা কি না, ফেলো করি মাখো তেল, অর্থাৎ টাকা দিলেই তুমি অস্ত্র পাবে। এবং এখনও দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প সেই নীতিতেই বিশ্বাসী, কখনো ভারতকে, কখনো চীনকে, কখনো পাকিস্তানকে টাকা দেওয়ার জন্য, মানে টাকা দিলেই তোমরা অস্ত্র পাবে, এই নীতিতে তিনি বিশ্বাসী, মানে সেই আমেরিকা দেশ
এখনও তাই পর্যায়ে বা সেই নীতিতেই চলছে। তো তিনি ওই অস্ত্র দেওয়ার পর তিনি মনে করতেন যে আমি হচ্ছি গণতান্ত্রিক অস্ত্রাগার। অর্থাৎ গণতান্ত্রিক অস্ত্রাগার কেন বলা হচ্ছে, টাকা দিলে ল্যান্ড লিজ হয়েছে, তো ক্যাশ দাও, দিলেই তোমাকে অস্ত্র দেবো, আমি কোনো একটা দেশকে দেবো নি বা আমি এক পক্ষকে দেবো নি, যে চাইবে। সেই জন্য গণতান্ত্রিক নীতি দ্বারা তিনি অস্ত্রাগার, অর্থাৎ তার যে অস্ত্রাগারে অস্ত্র থাকতো সেগুলো তিনি একদিকে জার্মানি, ইটালি, অস্ট্রিয়া তারা টাকা দিলে তাদেরকে দিতেন, অপরদিকে ফ্রান্স বা ইংল্যান্ড কিংবা রাশিয়া তারা চাইলে তাদেরকেও দিতেন। কেমন? তো এই হচ্ছে, এই জন্যই বলা হয় গণতন্ত্রের অস্ত্রাগার, ল্যান্ড লিজ লাইন অনুসারে। কাকে? না আমেরিকাকে রাজনীতি অর্থাৎ গণতন্ত্রের অস্ত্রাগার বলা হতো আমেরিকাকে। পরে প্রশ্ন, অপারেশন সি লায়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটা হচ্ছে অপারেশন সি লায়ন আর একটা হচ্ছে অপারেশন বারবোসা। এই দুটো থেকে একটা তোমাদের পরীক্ষায় পড়লে পড়তে পারে, কারণ এইগুলো খুবই কঠিন প্রশ্ন। তো অপারেশন সি লায়ন বলতে কী বোঝো? এ ইংল্যান্ডের জার্মানির বিরুদ্ধে সামরিক অভিযান, বি ফ্রান্সের ইংল্যান্ডের বিরুদ্ধে সামরিক অভিযান, সি জার্মানির ইংল্যান্ডের বিরুদ্ধে সামরিক অভিযান, ডি জার্মানির বিরুদ্ধে সামরিক অভিযান। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জার্মানির ইংল্যান্ডের বিরুদ্ধে সামরিক অভিযান হচ্ছে অপারেশন সি লায়ন। আর একটা হচ্ছে অপারেশন অপারেশন বারবারোসা। এটা নয়, অপারেশন বারবারোসা যার বিরুদ্ধে করেছিল সেটা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। পরে প্রশ্ন, আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর অপশান হচ্ছে জাপান পার্ল হারবারে বোমা বর্ষণ করে বলে, জাপান চীন আক্রমণ করে বলে, সি জাপান ইংল্যান্ড আক্রমণ করে বলে, ডি রাশিয়া জাপান আক্রমণ করে বলে। এর সঠিক উত্তর হচ্ছে জাপান পার্ল হারবারে বোমা বর্ষণ করে। এই পার্ল হারবারটা ছিল মার্কিন নৌঘাঁটি মনে রাখবে কিন্তু। এখানেতে জাপান কী করেছিল, বোমা ফেলে ধ্বংস করে দিয়েছিল এবং প্রায় প্রচুর এখানকার মার্কিন অধিবাসী এবং চাকরিজীবী মানুষরা মারা গিয়েছিলেন। সেই জন্যই অতি অবশ্যই জাপান পার্ল হারবার বোমা নিক্ষেপ করার জন্য আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। পরে প্রশ্ন, মার্শাল ঝুকভ কোন দেশের সেনাপ্রধান ছিলেন? এ আমেরিকার, বি রাশিয়ার, সি ফ্রান্সের, ডি জার্মানির। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রাশিয়ার। পরে প্রশ্ন, হিটলার রুশ জার্মান অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে কবে রাশিয়া আক্রমণ করে? সোভিয়েত রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এ 1940 খ্রিস্টাব্দে, বি 1941 খ্রিস্টাব্দে, সি 1942 খ্রিস্টাব্দে, ডি 1943 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি। তাহলে হিটলারের সঙ্গে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে হয়েছিল? না অতি অবশ্য 1941 খ্রিস্টাব্দে। কিন্তু রাশিয়া এই রুশ জার্মান অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করলে সেই জন্যই রাশিয়া কী করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1941 খ্রিস্টাব্দে অংশগ্রহণ করে। আর রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সম্ভবত 1939 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর অক্টোবরে এই সময় হয়েছিল রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। কিন্তু সেই চুক্তি যাতে একে অপরের যুদ্ধ করব না, অর্থাৎ আক্রমণ করব না, এই চুক্তি ছিল। কিন্তু পরে দেখা যায় কি না, ওই চুক্তিটাই হিটলার ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করেছিল। সেই জন্য রাশিয়া 1941 খ্রিস্টাব্দে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। পরে প্রশ্ন, অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখক কে? A.J.P. হোল্ডার, A.J.P. ক্যান্ডি, A.J.P. টেইলর, ডি হচ্ছে A.J.P. কুইলে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, A.J.P. টেইলর। অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত। পরে প্রশ্ন, ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের, হিটলার ও মুসোলিনি 1938 খ্রিস্টাব্দে যে সন্ধি স্বাক্ষর করেছিলেন? এ ভিয়েনা চুক্তি, বি মিউনিক চুক্তি, সি প্যারিস চুক্তি, ডি পটাসদাম চুক্তি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মিউনিক চুক্তি। তাহলে মিউনিক চুক্তি কবে হচ্ছে? 1938 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে। আর কাদের মধ্যে হয়েছিল? দেখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের, আর হিটলার এবং মুসোলিনি, অর্থাৎ জার্মানি, ইতালি, ফ্রান্স আর ইংল্যান্ড, এদের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1938-এ। পরে প্রশ্ন,
ইতিহাসে জার্মানি এবং অস্ট্রিয়ার সংযুক্তিকে কি বলে? এটা দেখো তোমরা মনে রাখবে, এই ঘটনার পরে আর সেই রাষ্ট্রটির কোনো অস্তিত্ব ছিল না। সেটা হচ্ছে অপশান এ আনসলুস, অপশান বি কর্মসলুস, অপশান সি ডিসমসলুস, অপশান ডি এনসলুস। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ আনসলুস। এই আনসলুস বলে যে ঘটনা, সেই ঘটনার মধ্যে দিয়ে জার্মানি আর হচ্ছে অস্ট্রিয়া একত্রিত হয়। এর পরবর্তী পর্যায়ে মানে আনসলুস ঘটনার পর অস্ট্রিয়া নামটা থাকেনি। অস্ট্রিয়া ইতিহাসে মানে আমরা যখন ইতিহাস পড়ি পরবর্তী পর্যায়ে, তারপরে আর অস্ট্রিয়ার অস্তিত্ব আমরা পাই না, অর্থাৎ অস্ট্রিয়াকে জার্মানি কবজা করে নেয় আনসলুস অনুসারে। পরের প্রশ্ন, জাপান 1931 খ্রিস্টাব্দে চীনের কোন অঞ্চল দখল করে নেয়? চিন্টু অঞ্চল, বি বেজিং অঞ্চল, সি মাঞ্চুরিয়া অঞ্চল, ডি হংকং বন্দর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মাঞ্চুরিয়া। আসলে যেখানে আমার প্রয়োজন সেখানে আমি ব্যাখ্যা করছি, তারপরে আমি স্পিডে চলে যাচ্ছি। ওকে, পরের প্রশ্ন, রাজা হাইলে সেলসিড কোন রাজ্যে বেনিটো মুসোলিনি 1936 খ্রিস্টাব্দ দখল করে নিয়েছিল? এ তুরস্ক, বি রোম, সি অ্যাবসিনিয়া, ডি লিথুয়ানিয়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি অ্যাবসিনিয়া। তাহলে অ্যাবসিনিয়ার রাজা ছিলেন হাইলে সেলসি। তার রাজ্যটিকে 1936 খ্রিস্টাব্দে বেনিটো মুসোলিনি ইটালি দখল করে নিয়েছিলেন। পরের প্রশ্ন, ইল দুচে কার উপাধি ছিল? এ হিটলারের, বি চেম্বারলেন, সি দালাদিয়ে, ডি মুসোলিনি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মুসোলিনি। মুসোলিনি কোন দেশে ছিলেন? অতি অবশ্যই মনে রাখবে, ইটালির রাষ্ট্রপ্রধান, ইটালির রাষ্ট্রপ্রধান। এবং তার যে নীতি ছিল সেটা হচ্ছে অতি অবশ্যই একনায়কতান্ত্রিক নীতি। পরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন কোন জাতির হওয়ার কারণে হিটলার তাকে জার্মানি থেকে বিতাড়িত করেছিল, অর্থাৎ তাড়িয়ে দিয়েছিলেন? এ আরবি, বি পার্সিক, সি ইহুদি, ডি ইরানি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইহুদি। জাতিতে তিনি ইহুদি ছিলেন বলে এবং হিটলার ইহুদিদের বেশি পছন্দ করতেন না, সেই জন্যই তিনি অর্থাৎ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইনকে তাড়িয়ে দিয়েছিলেন। তিনি আমেরিকাতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। পরের প্রশ্ন, স্পার্টাসিস্ট জার্মানির কোন জাতীয় রাজনৈতিক দল ছিল? স্পার্টাসিস্ট, এ সাম্রাজ্যবাদী, বি গণতান্ত্রিক, সি পুঁজিবাদী, ডি কমিউনিস্ট। মনে রাখবে এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কমিউনিস্ট। তাহলে দেখো, জার্মানি যেখানে নাৎসিবাদী একনায়কতান্ত্রিক শাসন, সেখানেতে কমিউনিস্ট পার্টি যেটি, সেটির নাম হচ্ছে স্পার্টাসিস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। জার্মানি হচ্ছে গণতান্ত্রিক নয়, সমাজতান্ত্রিক নয়, সেখানে হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন। সেখানেতে গণতান্ত্রিক যে ব্যবস্থাটা, সেই গণতান্ত্রিক কমিউনিস্ট যে দল, তার নাম হচ্ছে স্পার্টাসিস্ট। এইটা পরীক্ষায় পড়লে পড়তে পারে এই রকম কোশ্চেনগুলো। পরের প্রশ্ন, রাশিয়াতে রেড গার্ড বা লাল ফৌজ কে গঠন করেন? এ ট্রটস্কি, বি লেনিন, সি স্ট্যালিন, ডি দ্বিতীয় নিকোলাস। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ট্রটস্কি। পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রবিবার রক্তাক্ত রবিবার নামে পরিচিত। যে ধর্মযাজকের নেতৃত্বে সেন্ট পিটার্সবার্গের শ্রমিকেরা মিছিল বের করেছিল? এ ফাদার হিরাস, বি ফাদার জ্ঞাপন, সি ফাদার জ্ঞাপন, ডি ফাদার আলান। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফাদার জ্ঞাপনের নেতৃত্বে। তাহলে রক্তাক্ত রবিবার যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি। আর কোথায় হয়েছিল? সেন্ট পিটার্সবার্গে শ্রমিকরা করেছিল, আর সেখানে তাদের নেতৃত্ব দিচ্ছিলেন ফাদার জ্ঞাপন নামক একজন অতি অবশ্যই চার্চের যাজক। পরের প্রশ্ন, 1903 খ্রিস্টাব্দে রাশিয়াতে কোন দল ভেঙে বলশেভিক আর মেনশেভিক দলের সৃষ্টি হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বি ডিসেম্ব্রিস্ট দল, সি ডেকাব্রিস্ট দল, ডি সোশ্যাল রিপাবলিকান পার্টি। তো এর সঠিক উত্তর হচ্ছে, তাহলে রাশিয়াতে যে দল ভেঙে বলশেভিক ও মেনশেভিক দলের সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। মানে রাশিয়াতে এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ভেঙে বলশেভিক ও মেনশেভিক দল সৃষ্টি হয়েছিল, এবং বলশেভিকরা ছিল সংখ্যাগরিষ্ঠ দল আর মেনশেভিকরা সংখ্যালঘিষ্ঠ দল ছিল। পরের প্রশ্ন, হোয়াট ইজ টু বি ডান এই গ্রন্থের লেখক কে? এ ডেনিস দিদেরো, বি লেনিন, সি স্ট্যালিন, ডি ম্যাক্সিম গোর্কি। এর সঠিক উত্তর হচ্ছে লেনিন। মনে রাখবে কিন্তু, হোয়াট ইজ টু বি ডান এই যে বিখ্যাত গ্রন্থটি, এই গ্রন্থের লেখক হচ্ছে লেনিন। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? এ ব্রাসেলসে, বি জেনেভাতে, সি ভিয়েনাতে, ডি ভার্সাইতে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি
জেনেভাতে। জেনেভা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে, হ্যাঁ সুইজারল্যান্ডে অবস্থিত। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট ছিলেন কাইজার প্রথম উইলিয়াম, বি কাইজার দ্বিতীয় উইলিয়াম, সি কাইজার তৃতীয় উইলিয়াম, সি কাইজার দ্বিতীয় উইলিয়াম, ডি কাইজার চতুর্থ উইলিয়াম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কাইজার দ্বিতীয় উইলিয়াম ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ 1914 থেকে 18 পর্যন্ত, এই সময়কালে অতি অবশ্যই জার্মানির সম্রাট। তারপরে প্রশ্ন, সোভিয়েত রাশিয়া মিত্রপক্ষ এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছিল ব্রেস্ট লিট ভস্কে সন্ধি দ্বারা কবে? এ 1916 খ্রিস্টাব্দে, বি 1918 খ্রিস্টাব্দে, সি 1917 খ্রিস্টাব্দে, ডি 1919 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1918 খ্রিস্টাব্দে হয়েছে। যে সন্ধিটা হয়েছিল সেটা হচ্ছে ব্রেস্ট লি ভস্কে সন্ধি। কাদের মধ্যে হয়েছিল? রাশিয়ার সঙ্গে, আর সোভিয়েত রাশিয়া মিত্রপক্ষ এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরিয়ে দাঁড়িয়েছিল, যেটা হচ্ছে জার্মানির সঙ্গে চুক্তিটা হয়েছিল, ব্রেস্ট লি ভস্কে সন্ধি। পরের প্রশ্ন, কোন সন্ধিকে জোর জবরদস্তিমূলক সন্ধি বলা হয়? এ ভার্সাই সন্ধিকে, বি ভিয়েনা সন্ধিকে, সি নিউলি সন্ধিকে, ডি জার্মানের সন্ধিকে। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই ভার্সাই সন্ধিকে জোর জবরদস্তিমূলক সন্ধি বলা হয়। কার সঙ্গে করা হয়েছিল? মিত্রপক্ষ এবং জার্মানির মধ্যে। তো জার্মানির উপর জোরপূর্বক সন্ধিটা চাপিয়ে দেওয়া হয়েছিল। কেমন? সেই জন্য একে জোর জবরদস্তিমূলক সন্ধি বলা হয়। পরের প্রশ্ন, দ্বিতীয় বলকান যুদ্ধের শেষে পরাজিত বুলগেরিয়া ও বিজয়ী সম্মিলিত বলকান দেশগুলি গ্রিস, সার্বিয়া, রোমানিয়া, মন্টিনিগ্রো মধ্যে যে কবে বুখারেস্ট সন্ধি হয়েছিল? তো 1913 খ্রিস্টাব্দে। তাহলে দ্বিতীয় বলকান যুদ্ধের শেষে পরাজিত বুলগেরিয়া ও বিজয়ী সম্মিলিত বলকান দেশগুলি গ্রিস, সার্বিয়া, রোমানিয়া, মন্টিনিগ্রোর মধ্যে যে বুখারেস্টের সন্ধি, এটা রিপিট করুন এই কারণে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অংশ। তো এই বুখারেস্টের সন্ধি কবে হয়েছিল? 1913 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে। তাই এর সঠিক উত্তর হচ্ছে কি? কী বলতো? অবশ্যই অপশান বি, 1914 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে দ্বিতীয় বলকান যুদ্ধ কবে হচ্ছে? 1914 খ্রিস্টাব্দে। একদিকে গ্রিস, সার্বিয়া, রোমানিয়া, মন্টিনিগ্রো, অপরদিকে কি ছিল? গ্রিস, সার্বিয়া, রোমানিয়া, মন্টিনিগ্রো। এবং দ্বিতীয় বলকান যুদ্ধ অতি অবশ্যই বুলগেরিয়ার সঙ্গে হয়েছিল। পরের প্রশ্ন, গ্রিসে কোন প্রধানমন্ত্রীর উদ্যোগে 1912 খ্রিস্টাব্দে গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া ও মন্টিনিগ্রোর বলকান লীগ গড়ে উঠেছিল? এ হেলিওডোরাস, বি ভেনিজোলাস, সি ডেনিহরাস ও ডি রেজিনোলাথ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে গ্রিসের রাজা ছিলেন সেই সময়, সে হচ্ছে ভেনিজোলাথ। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কে 1878 খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলন নিজেকে সৎ দালাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সৎ দালাল বলে উল্লেখ করেছেন? এ কাইজার দ্বিতীয় উইলিয়াম, বি বিসমার্ক, সি প্রথম উইলিয়াম, ডি মেটারনিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বিসমার্ক। বিসমার্ক নিজেকে সৎ দালাল বা হনেস্ট ব্রোকার বলে উল্লেখ করেছিলেন 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উষ্ণ জলনীতি, ওয়ার্ম ওয়াটার পলিসি কোন দেশ গ্রহণ করেছিল? এ আফ্রিকা, বি আমেরিকা, সি জার্মানি, ডি রাশিয়া। এর সঠিক উত্তর হচ্ছে ডি রাশিয়া। পরের প্রশ্ন, কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? এ জার্মানিকে, বি তুরস্ককে, সি ইটালিকে, ডি স্পেনকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তুরস্ককে। পরের প্রশ্ন, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া কবে ত্রিশক্তি আঁতাত বা ট্রিপল এন্টেট গড়ে তুলেছিল? এ 1904, বি 1905, সি 1906, ডি 1907 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1907 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে মরক্কোতে আগাদির সংকটের সময় ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের জন্য আগাদি বন্দরে জার্মানি কোন যুদ্ধজাহাজ পাঠিয়েছিল? এ টাইগার, বি এলিফ্যান্ট, সি প্যান্থার, ডি লায়ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্যান্থার নামক যুদ্ধজাহাজ জার্মানি পাঠিয়েছিল। পরের প্রশ্ন, 1887 খ্রিস্টাব্দে রি ইন্স্যুরেন্সের চুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা,
1887 খ্রিস্টাব্দে রিইন্স্যুরেন্সের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এ জার্মানি ও ইতালি, বি জার্মানি ও ফ্রান্স, সি জার্মানি ও রাশিয়া, ডি জার্মানি ও ইংল্যান্ড। যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জার্মানি ও রাশিয়ার মধ্যে রিইন্স্যুরেন্সের সন্ধি হয়েছিল। কবে? 1887 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, ডেকাইজার বন্ড বা তিন সম্রাটের চুক্তি, সেই তিন সম্রাট হচ্ছে জার্মানি, রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে কবে স্বাক্ষরিত হয়েছিল? এ 1870, বি 1871, সি 1872, ডি 1873। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1872 খ্রিস্টাব্দে হয়েছিল। এই ডেকাইজার বন্ড আর ওই অতি অবশ্যই যেটা হচ্ছে রিইন্স্যুরেন্সের চুক্তি, এই দুটোর মধ্যে থেকে মনে হয় সম্ভবত পরীক্ষা একটা থাকলেও থাকতে পারে এই রকম কোশ্চেনগুলো। 40 প্রশ্ন, আফ্রিকার কঙ্গোতে কাদের উপনিবেশ ছিল? এ স্পেনের উপনিবেশ, বি বেলজিয়ামের উপনিবেশ, সি পর্তুগালের উপনিবেশ, ডি সুইডেনের উপনিবেশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বেলজিয়ামের উপনিবেশ। পরের প্রশ্ন, 1871 খ্রিস্টাব্দের পর বিশ্ব রাজনীতিতে বৃহৎ শক্তি হিসেবে জার্মানিকে কে উপস্থাপন করেছিলেন? এ প্রথম উইলিয়াম, বি দ্বিতীয় উইলিয়াম, সি বিসমার্ক, ডি তৃতীয় উইলিয়াম। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিসমার্ক। তিনি সেই সময় বলেছিলেন একটা বিখ্যাত উক্তি যে জার্মানি হলো পরিতৃপ্ত দেশ। কেমন তার বিখ্যাত উক্তি ছিল, অর্থাৎ 1871 খ্রিস্টাব্দের পর বিসমার্কের বিখ্যাত উক্তি ছিল জার্মানি পরিতৃপ্ত দেশ। কেন না স্যাডোয়া, সেডান এবং ডেনমার্কে তিনটি যুদ্ধের মধ্য দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। পরে প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থের লেখক কে? এ লেনিন, বি রুসো, সি জে হবসন, ডি জে এ গ্যারি। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই লেনিন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, তো এই যে গ্রন্থটি এটার লেখক হচ্ছে অতি অবশ্যই লেনিন। পরে প্রশ্ন, পিটারলু হত্যাকাণ্ড কোন দেশে হয়েছিল? এ রাশিয়াতে, বি ফ্রান্সে, সি ইংল্যান্ডে, ডি জার্মানিতে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইংল্যান্ডে। পরে প্রশ্ন, 1811 থেকে 1813 খ্রিস্টাব্দে পর্যন্ত ইংল্যান্ডে লুডাইট দাঙ্গা হয়েছিল। লুডাইট মানে কি? ঘর ভাঙার আন্দোলন, বি মেশিন ভাঙার আন্দোলন, সি খাদ্য সংগ্রহের আন্দোলন, ডি যুদ্ধ না করার আন্দোলন। তো এর সঠিক উত্তর হচ্ছে বি মেশিন ভাঙার আন্দোলন। এখানে একটু বলে রাখতে হবে যে 1811 থেকে 1813 খ্রিস্টাব্দে এই সময় দেখা যায় কি না, যেহেতু শিল্প বিপ্লবের ধারা অব্যাহত রয়েছে, সেই জন্য মানে কলকারখানার যন্ত্রের মধ্য দিয়ে যখন দ্রব্যগুলো উৎপন্ন হচ্ছে, সেখানে শ্রমিকরা তারা কাজ পাচ্ছে না, এবং শ্রমিকরা যখন কাজ পাচ্ছে না বা কাজ সব শ্রমিকদেরকে নিয়ে করা হচ্ছে না, যার ফলে তাদের একটা অর্থনৈতিক ক্ষেত্রে ঘাটতি বা সমস্যা দেখা দিচ্ছে, তারা কাজ পাচ্ছে না। তখন তারা কি করেছিল, রাতের অন্ধকারে গিয়ে ইংল্যান্ডের যে বড় বড় কলকারখানাগুলো ছিল, সেই কলকারখানাগুলোকে তারা হাতুড়ি দিয়ে কি ভারী ওই জাতীয় কোনো ভারী বস্তু দিয়ে দুমদাম করে ভেঙে দিত। তো সেই জন্যই এই ঘটনাটাকে বলা হচ্ছে লুডাইট দাঙ্গা। কেমন? লুডাইট দাঙ্গা, যেটা হচ্ছে মেশিন ভাঙার আন্দোলন, অর্থাৎ শ্রমিকদের দ্বারা মেশিনকে ভেঙে ফেলার আন্দোলন, ফলে তারা কাজ পাবে, এই হচ্ছে তাদের চিন্তাভাবনা। পরে প্রশ্ন, 1785 খ্রিস্টাব্দে পারলুম বা শক্তিচালিত তাঁতকে আবিষ্কার করেন? এ হাম্ফ্রে ডেভি, বি ক্রম্পটন, সি আর্করাইট, ডি কার্টরাইট। তো এর সঠিক উত্তর হচ্ছে পারলুম হচ্ছে অতি অবশ্যই কার্টরাইট। পরের প্রশ্ন, কে 1760 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের টেক অফ কাল বলেছেন? অর্থাৎ 1760 খ্রিস্টাব্দকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের টেক অফ কাল বলেছেন কে? এ ঐতিহাসিক রাষ্ট্র, বি অগাস্ট ব্ল্যাঙ্কি, সি আর্নল্ড টয়নেবি, ডি ঐতিহাসিক ফিলিসডিন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আর্নল্ড টয়নেবি। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব 1837 খ্রিস্টাব্দে কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? এ অগাস্ট ব্ল্যাঙ্কি, বি ডেভিড কর্নার, সি লুই কসুদ, ডি আর্নল্ড টয়নেবি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অগাস্ট ব্ল্যাঙ্কি। কোন যুদ্ধকে কনিৎগ্রাস যুদ্ধ বা 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অতি অবশ্যই। অপশন দেখো, স্যাডোয়ার যুদ্ধ কি, অপশন বি সেডানের যুদ্ধ কি, অপশন সি ডেনমার্কের যুদ্ধ কি, অপশন ডি গমের যুদ্ধ কি। এর সঠিক উত্তর হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ কি। কাদের মধ্যেই ছিল? অস্ট্রিয়া আর অতি অবশ্যই প্রাশিয়া বা জার্মানির মধ্যে। কবে? 1866 খ্রিস্টাব্দে, মনে রাখবে স্যাডোয়ার যুদ্ধকে। পরে প্রশ্ন, জার্মানিতে 1819 খ্রিস্টাব্দে কার উদ্যোগে জলভ্যারাইন বা শুল্ক সংঘ গড়ে উঠেছিল? এ মেটারনিখ, বি মেজেনের, সি বিসমার্কের, ডি হিটলারের। এর সঠিক উত্তর কী বলতো? অপশন বি মেজেনের উদ্যোগে।
পরের প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কবে আহুত হয়েছিল? অপশান এ 1846 খ্রিস্টাব্দে, অপশান বি 1848, সি 1852, ডি 1856 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1848 খ্রিস্টাব্দে, অতি অবশ্যই। পরের প্রশ্ন, 1860 খ্রিস্টাব্দে গ্যারিবল্ডি নেপলস ও সিসিলি এই দুটি রাজ্য দুটি পিডমন্ডের কোন রাজার হাতে অর্পণ করে নিজের স্বেচ্ছা নির্বাসন নেন? এ কাউন্ট ক্যাবুর, বি ভিক্টর ইমানুয়েল, সি জোসেফ ম্যাথসিনি, ডি ভিক্টর হিডেনবার্গ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভিক্টর ইমানুয়েলের হাতে দিয়ে। কোন দুটি? নেপলস এবং সিসিলি এই দুটি রাজ্যকে পিডমন্ডের রাজার হাতে অর্পণ করে দিয়ে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন। পরের প্রশ্ন, ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কবে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে, বি 1859 খ্রিস্টাব্দে, সি 1857 খ্রিস্টাব্দে, ডি 1861 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1859 খ্রিস্টাব্দে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি। কাদের মধ্যে? ফ্রান্স আর অস্ট্রিয়ার মধ্যে। যদিও প্লম্বিয়ার্সের সন্ধি 1858 খ্রিস্টাব্দে হয়েছিল, কিন্তু এই 1858 খ্রিস্টাব্দে প্লম্বিয়ার্সের চুক্তির প্রত্যুত্তর ছিল ভিল্লাফ্রাঙ্কার সন্ধি 1859। মধ্যযুগে ইতালিতে গুয়েলফিজম কাদের বলে? যারা চার্চ ও পোপের কর্তৃত্ব সমর্থক, যারা রাজা ও প্রজা রাজতন্ত্রের সমর্থক, যারা জনগণ ও গণতন্ত্রের সমর্থক, যারা অর্থনীতি ও পুঁজিতন্ত্রের সমর্থক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ যারা চার্চ এবং পোপের কর্তৃত্বের সমর্থক। অর্থাৎ চার্চ এবং পোপ যে নিয়ম নীতিগুলি কার্যকরী করেছিল, যারা মেনে চলতো তাদেরকে বলা হচ্ছে গুয়েলফিজম। পরের প্রশ্ন, ইটালিতে 1828 খ্রিস্টাব্দে কার্বোনারি নামে একটি গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। এর প্রধান কর্মকেন্দ্র কোথায় ছিল? এ সিসিলিতে, বি রোমেতে, ডি সি মিলানে, ডি নেপলসেতে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নেপলসেতে। পরের প্রশ্ন, আধুনিক সমাজতন্ত্রের জন্মকান্না কোন গ্রন্থটিকে বলে? আধুনিক সমাজতন্ত্রের জন্মকান্না হচ্ছে এ দ্যাস ক্যাপিটাল, বি কমিউনিস্ট ম্যানিফেস্টো, সি হচ্ছে দি হোলি ফ্যামিলি, ডি সিভিল ওয়ার ইন ফ্রান্স। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি কমিউনিস্ট ম্যানিফেস্টো। পরের প্রশ্ন, হোয়াট ইজ প্রপার্টি এই গ্রন্থটি কার লেখা? এ সেন্ট সাইমন, বি চার্লস ফুরিয়ে, সি লুই ব্ল্যাঙ্ক, ডি জোসেফ প্রুধো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জোসেফ প্রুধো। হোয়াট ইজ প্রপার্টি সম্পত্তি কি, যেটা বাংলায় পড়ে সম্পত্তি কি, জোসেফ প্রুধো। পরের প্রশ্ন, হেটাইরিয়া ফিলকে 1814 খ্রিস্টাব্দে কোন দেশের গুপ্ত সমিতি ছিল? এ স্পেনের গুপ্ত সমিতি, বি ফ্রান্সের গুপ্ত সমিতি, সি রোমানিয়ার গুপ্ত সমিতি, ডি গ্রিসের গুপ্ত সমিতি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গ্রিসের গুপ্ত সমিতি। কেমন? এই গ্রিসের গুপ্ত সমিতি হচ্ছে হেটাইরিয়া ফিলকে, এবং পরবর্তী পর্যায়ে গ্রিস স্বাধীনতা লাভ করেছিল এই সমিতির মধ্য দিয়ে 1828-29 খ্রিস্টাব্দে। কেমন? 1828-29 গ্রিস স্বাধীনতা লাভ করেছিল। পরের প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে সান স্টিফেনো সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এ রাশিয়া ও তুরস্কের মধ্যে, বি রাশিয়া ও জার্মানির মধ্যে, সি রাশিয়া স্পেনের মধ্যে, ডি রাশিয়া ও গ্রিসের মধ্যে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ রাশিয়া এবং তুরস্কের মধ্যে। পরের প্রশ্ন, 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধ যে ইংরেজ সেনাপতি ছিলেন তিনি হলেন এ ক্যাসালডি, বি প্রথম ফ্রান্সিস, সি ডিউক অফ ওয়েলিংটন, ডি ডিউক অফ আর্চবিশপ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডিউক অফ ওয়েলিংটন। লাস্ট প্রশ্ন আজকের, অতি অবশ্যই, ফ্রান্সে কবে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়েছিল? তো এর অপশান এ 1798 খ্রিস্টাব্দে, অপশান বি 1800 খ্রিস্টাব্দে, অপশান সি 1804 খ্রিস্টাব্দে, অপশান ডি 1808 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর ব্যাঙ্ক অফ ফ্রান্স গড়ে উঠেছিল অপশান বি 1800 খ্রিস্টাব্দে ব্যাঙ্ক অফ ফ্রান্স গড়ে ওঠে। আর 1808 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল কী বলতো? 1808 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল ইউনিভার্সিটি অফ ফ্রান্স হয়েছে, বা ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স গড়ে উঠেছিল 1808 খ্রিস্টাব্দে। আর 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ান ফরাসি জাতির সম্রাট হয়েছিলেন, অর্থাৎ তিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী হয়েছিলেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তো দেখবে তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন অবশ্যই কমন পাবে, এইরকম আশা রেখেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সাবস্ক্রাইব মি। ওকে, বাই। আজ এই পর্যন্তই। তো এরপরে আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে ভারতের মোটামুটি বেশ বাছা 60খানি ভিডিও, অতি অবশ্যই তোমরা দেখতে থাকো।